এটা হলো পৃথিবীর অষ্টাদশ বৃহত্তম দেশ মঙ্গোলিয়া, যে দেশের আয়তন ভারতের অর্ধেক, কিন্তু জনসংখ্যা আমাদের ঢাকার একটা ছোট এলাকার সমান। আজ আমরা জানব কেন দুর্ধর্ষ চেঙ্গিস খানের এই দেশ আজ প্রায় ৯৯% খালি পড়ে আছে, কেন এই বিশাল ভূখণ্ডে প্রতি বর্গ কিলোমিটারে মাত্র 2 জন মানুষ থাকে, ও এই দেশে অনেক অনেক পরিমাণে সোনা, তামা আর ইউরেনিয়াম থাকার সত্ত্বেও কেন চায়না আর রাশিয়া এটাকে চাপে রাখছে না বা দখল করছে না। আজ এই রহস্যের বিশ্লেষণ করব। বর্তমান বিশ্বে যখন ওভার পপুলেশন বা অতিরিক্ত জনসংখ্যা একটা বড় সমস্যা, তখন মঙ্গোলিয়া ঠিক তার উল্টো। দেশটির প্রায় সব মানুষ বাস করে রাজধানী উলানবাটর নামের একটা ছোট্ট জায়গায়, আর বাকি দেশটা আক্ষরিক অর্থেই পরিত্যক্ত। কিন্তু কেন? এটা কি শুধু আবহাওয়া, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো ভয়ঙ্কর ইতিহাস বা ভৌগোলিক অভিশাপ? এই জনশূন্যতা কেন আমাদের জানা দরকার, কারণ এটি আমাদের শেখায় কিভাবে প্রকৃতি এবং মানুষের দর্শন একটা পুরো দেশের মানচিত্র বদলে দিতে পারে। মঙ্গোলিয়ার ইতিহাস শুনলে আপনার গায়ে কাঁটা দেবে। এক সময় এই ছোট ছোট যাযাবর গোষ্ঠীগুলোকে একত্রিত করেছিলেন তেমুজিন, যাকে আমরা চেঙ্গিস খান নামে চিনি। 1206 সালে শুরু হওয়া এই মঙ্গল সাম্রাজ্য একসময় অর্ধেক পৃথিবী শাসন করত। কিন্তু মজার ব্যাপার হলো, সাম্রাজ্য যখন তুঙ্গে ছিল তখনও মঙ্গোলিয়ার মূল ভূখণ্ড খালিই ছিল। এরপর আসে এক অদ্ভুত মোড়। সপ্তদশ শতাব্দীর দিকে মঙ্গোলিয়ায় বৌদ্ধ ধর্মের ব্যাপক প্রচার ঘটে। শান্তিপ্রিয় এই ধর্মের প্রভাবে দুর্ধর্ষ মঙ্গলরা যুদ্ধ ছেড়ে দেয় এবং অনেক পুরুষ লামা হয়ে মঠগুলোতে যোগ দেন। এর ফলে দেশটির জনসংখ্যা বৃদ্ধি কার্যত থমকে যায়। এখন প্রশ্ন আসে, এই অবস্থার জন্য কি শুধু ধর্ম দায়ী? আসলে কারণটা কয়েকটা ধাপে ভাগ করা যায়। ভৌগোলিক দেওয়াল। মঙ্গোলিয়া পুরোপুরি ল্যান্ডলকড। এর একদিকে রাশিয়ার সাইবেরিয়া আর অন্যদিকে চীনের গোবি মরুভূমি। উত্তর দিকে তাপমাত্রা -40 ডিগ্রিতে নেমে যায়, যেখানে সার্ভাইভ করা অসম্ভব। চাষবাদের অযোগ্য জমি। দেশটির মাত্র 0.8% জমি চাষের যোগ্য। বাকি সব হয় রুক্ষ পাহাড়, না হয় মরুভূমি। যেখানে খাবার ফলানো যায় না, সেখানে স্থায়ী জনবসতি গড়ে তোলা প্রায় অসম্ভব। যাযাবর সংস্কৃতি। মঙ্গলরা বিশ্বাস করে জমি কারো ব্যক্তিগত সম্পত্তি নয়। তারা হাজার বছর ধরে পশু নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়ায়। এই নোম্যাডিক লাইফস্টাইল বড় শহর গড়ার পথে সবচেয়ে বড় বাধা। একদিকে বলা হয় এই জনশূন্যতা মঙ্গোলিয়ার অর্থনৈতিক উন্নতির পথে বাধা, কারণ শ্রমিকের অভাব রয়েছে। অন্যদিকে সমালোচকরা বলেন এই ফাঁকা জায়গাগুলোই মঙ্গোলিয়ার আসল সৌন্দর্য এবং স্বাধীনতার প্রতীক। ছোট্ট একটা তথ্য দিই, মঙ্গোলিয়ার জনসংখ্যা মাত্র 35 লক্ষ। তুলনা করলে বুঝবেন আমাদের ছোট্ট বাংলাদেশে প্রতি বর্গ কিলোমিটারে 1200 মানুষ থাকে, আর মঙ্গোলিয়ায় মাত্র 2 জন। এর মধ্যে অর্ধেকের বেশি মানুষ থাকে শুধু রাজধানী উলানবাটর শহরে। বাকি বিশাল ভূখণ্ডে শুধু গবাদি পশু আর বুনো ঘোড়াদের রাজত্ব। অনেকে মনে করেন মঙ্গোলিয়া হয়তো খুব গরিব দেশ, তাই মানুষ থাকতে চায় না। কিন্তু এর পক্ষে যুক্তি হলো মঙ্গোলিয়া খনিজ সম্পদে অত্যন্ত ধনী। সোনা, তামা আর ইউরেনিয়ামের বিশাল ভাণ্ডার আছে এই মাটিতে। চীন এবং রাশিয়া দুই দেশই মঙ্গোলিয়াকে নিজের দখলে নিতে চায়, কিন্তু মঙ্গোলিয়া খুব বুদ্ধি করে আমেরিকা, ভারত আর জাপানের মতো দেশগুলোর সাথে বন্ধুত্ব করে রাখছে, যাদের তারা তৃতীয় প্রতিবেশী বলে। এর ফলে পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে চীন যদি মঙ্গোলিয়াকে চাপে ফেলে তবে রাশিয়া ক্ষেপে যাবে, কারণ মঙ্গোলিয়া রাশিয়ার জন্য একটা সেফটি জোন। আবার রাশিয়া যদি কিছু করতে চায় তবে চীন বাধা দেবে, কারণ তাদের মঙ্গোলিয়ার খনিজ সম্পদ দরকার। এই দুই লড়াইকে কাজে লাগিয়ে মঙ্গোলিয়া নিজের স্বাধীনতা আর সম্পদ দুই বাঁচিয়ে রেখেছে। মঙ্গোলিয়ার সরকারের পক্ষ থেকে খনিজ শিল্পে বড় বিনিয়োগ হচ্ছে, যা ভবিষ্যতে এই চিত্র বদলে দিতে পারে। বর্তমানে জলবায়ু পরিবর্তন মঙ্গোলিয়ার জন্য এক বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। জুদ নামক এক বিশেষ প্রাকৃতিক দুর্যোগের কারণে লাখ লাখ পশু মারা যাচ্ছে, যার ফলে যাযাবররা বাধ্য হয়ে শহরের বস্তি এলাকায় চলে আসছে। বর্তমানে রাজধানী উলানবাটর বিশ্বের অন্যতম দূষিত শহর, অথচ তার বাইরে গেলেই আপনি পাবেন পৃথিবীর বিশুদ্ধতম বাতাস। মঙ্গোলিয়ার এই বিশাল শূন্যতা আমাদের একটা গভীর প্রশ্ন করে, উন্নতি মানে কি কেবল ইট পাথরের জঙ্গল আর জনাকীর্ণ শহর, নাকি প্রকৃতির সাথে মিলেমিশে থাকা এই অবারিত স্বাধীনতাই আসল জীবন? চেঙ্গিস খানের উত্তরাধিকারীরা হয়তো সংখ্যায় কম, কিন্তু তাদের এই বিশাল প্রান্তরের নিস্তব্ধতা কি আমাদের কোলাহলপূর্ণ পৃথিবীকে কোনো বার্তা দিচ্ছে না? আপনি কি মনে করেন? মঙ্গোলিয়ার কি উচিত খনি খুঁড়ে বড় শহর বানানো, নাকি এই আদিম রূপ ধরে রাখা? কমেন্টে আপনার মতামত জানান।